আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। নির্বাচনী পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর নির্বাচনী পরীক্ষার গণিত প্রশ্ন আমি সমাধান করছি। আজ আমি রাজুক উত্তরা মডেল কলেজের গণিত প্রশ্নের ত্রিকোণমিতি ও পরিমিতি অর্থাৎ গ বিভাগ সমাধান করে দেখাবো। তো আসো শুরু করা যাক। ত্রিকোণমিতি ও পরিমিতি অংশে প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, বলা হয়েছে x = tan θ, y = cot θ, z = sin θ। প্রমাণ করো যে tan 2a = 2 tan a by 1 minus tan square a যখন a = 30 ডিগ্রি। তো এই ক নম্বরটার সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। আমরা প্রথমেই ক নম্বর প্রশ্নটা সমাধান করি। এখানে a এর মান 30 ডিগ্রি দেয়া আছে, একটা সমীকরণ প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা বাম পক্ষ লিখে নিলাম tan 2a, এর মান হচ্ছে 30 ডিগ্রি, তো 2 × 30 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। এই বাম পাশের অংশের মান। আর ডান পাশের অংশটা আছে হলো 2 tan a / 1 minus tan square a। এখানেও a এর মান 30 ডিগ্রি বসানো হলো। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে 2 × 1/√3, 1 মাইনাস নিচে tan স্কোয়ার 30 অর্থাৎ 1/√3 এর উপরে স্কোয়ার। ওপরে এটা 2 × 1/√3 গুণ করে 2/√3 লিখতে পারি। আর নিচে 1/√3 স্কোয়ার করলে 1 এর উপরে স্কোয়ার করলে 1ই হয়, √3 এর স্কোয়ার করলে 3। তো নিচের অংশটা এখানে একটা বিয়োগ অবস্থায় আছে 1 থেকে, এটি লসাগু নিয়ে বিয়োগ করলাম। লসাগু 3, এখানে 3 অক্ষে 3 বিয়োগ 1, 3 থেকে 1 বিয়োগ হয় 2/3 হয় এখানে। আমি একই সাথে এই ওপরের অংশের সাথে নিচের অংশটা ভাগ অবস্থায় আছে, আমি এটা গুণ করে উল্টিয়ে দিলাম 2/√3 × 3/2। তাহলে এই 2 এর সাথে 2 কেটে দিতে পারি, আর √3 আর 3 যদি কাটি, 3 মানে হচ্ছে দুইটা √3 এর গুণফল। তাহলে এখানে দুইটা √3 আছে, একটা করে √3 যদি কেটে দিই, এখানে আরও একটা √3 থাকে, অর্থাৎ সমান সমান √3। এই তাহলে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ সমান হচ্ছে। খ নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে বলা হয়েছে প্রমাণ করো x by 1 minus y plus y by 1 minus x = x plus y plus 1। এখানে উদ্দীপকের দুটি মান দেওয়া আছে, x = tan θ আর y = cot θ। এই মান দুটি ব্যবহার করে আমরা এই প্রমাণটা করব। তো এখানে আসো, x আর y যে মান প্রশ্নে দেওয়া আছে সেই মান দুটো তুলে নিলাম। বাম পক্ষে যে প্রশ্নটি আছে সেটিও তুলে নেওয়া হলো। এরপর x আর y এর যে মান দেওয়া আছে সেই মানগুলো এখানে জাস্ট বসিয়ে দেওয়া হলো। এরপর tan আর cot এর মধ্যে এই সবগুলো পদকে আমরা একরকম করার জন্য যে দুটি cot আছে সেই cot দুটোকে ভেঙে আমরা 1/tan লিখলাম। সূত্র অনুসারে আমরা জানি cot = 1/tan হয়, তো সেই সূত্রটা এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে এখন এখানে সবগুলো tan হয়ে গেল। এইবারে এই নিচে এই অংশটাতে 1 minus 1/tan θ, এটা লসাগু নিয়ে বিয়োগ করলাম। tan θ লসাগু tan θ minus 1। আর ডান পাশে যা ছিল, ডান পাশের অংশটুকু অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশটা, সেটা সেভাবেই থাকলো। এখন এইখানে এই tan θ এর সাথে নিচের অংশটা ভাগ অবস্থায় আছে, তো আমরা tan θ এর সাথে এটা গুণ করে গুণ চিহ্ন দিয়ে এই অংশটাকে এটা উল্টিয়ে দিতে পারি, উল্টিয়ে লিখতে পারি। একইভাবে এইখানকার অংশটাও এটা 1/tan θ এর সাথে নিচের অংশটা ভাগ অবস্থায় আছে, তো 1/tan θ ইন্টু এটাকে উল্টিয়ে দিলে নিচে যেহেতু একটা 1 থাকে, তো 1টা ওপরে আর 1 - tan θ কে নিচে লিখতে পারি। এবারে এখানে এই tan θ ইন্টু tan θ গুণ করে tan স্কোয়ার θ ডিভাইডেড বাই tan θ minus 1। আর পরের অংশ থেকে এখানে এই যে tan θ 1 - tan θ আছে, পরবর্তীতে আমরা যখন এই লসাগু নিব, এখানে tan θ - 1 আর এখানে হচ্ছে 1 - tan θ। যদি একটা মাইনাস কমন নিয়ে এটাকেও tan - 1 লেখা হয়, তাহলে পরবর্তীতে লসাগু নিতে সুবিধা হবে। তো সেই কারণে এখানে এই প্লাসের স্থলে
কমন নেয়া মাইনাস, যে মাইনাসটা কমন নেওয়ার কথা বললাম সেই কমন নেয়া মাইনাসটা প্লাস মাইনাস এখানে মাইনাস করে দিলাম, আর ট্যান থিটা এখানে কমন নেওয়ার কারণে মাইনাস কমন নেওয়ার কারণে ট্যান থিটা -1 হলো। এবারে এই দুটো অংশ লসাগু নেওয়া হলো, ট্যান থিটা আর ট্যান থিটা -1 দুইটা পদ লসাগু। লসাগু নিলে এখানে ট্যান থিটা -1 দিয়ে লসাগুকে ভাগ করলে ট্যান থিটা অবশিষ্ট থাকে, তার সাথে উপরে ট্যান স্কোয়ার থিটা গুণ করে ট্যান কিউব থিটা মাইনাস এখানকার হর আর লসাগু সব একই, তো তাহলে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে ওপরের 1 গুণ করে 1। এখন দেখো এই 1-এর উপর একটা কিউব মনে মনে ধরে নিতে পারো, তাহলে এটা a কিউব মাইনাস b কিউব এর সূত্রে পড়ে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। নিচে লসাগু যা ছিল সেটাই। এরপর এই ট্যান থিটা -1 আর ওপরের ট্যান থিটা -1 এই দুটো অংশ আমরা এখানে কেটে দিতে পারি। তাহলে ওপরে থাকলো ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান থিটা প্লাস 1, আর নিচে শুধু একটা ট্যান থিটা। এখন এই লবের যে তিনটা পদ আছে এই তিনটা পদকেই আমরা ট্যান থিটা দিয়ে ভাগ করতে পারি, কারণ এই সম্পূর্ণ অংশটার সাথেই ট্যান থিটা তো ভাগ অবস্থায় রয়েছে, তো সবগুলো পদ আমরা আলাদা আলাদাভাবে ভাগ অবস্থায় লিখব। এবার ট্যান স্কোয়ার থিটা বাই ট্যান থিটা, মাঝখানে এই প্লাস ট্যান বাই ট্যান প্লাস 1/10। তো তাহলে এখানে ট্যান স্কোয়ার থিটা ট্যান থিটা ভাগ করে একটা ট্যান থিটা থাকে, ট্যান ট্যান ভাগ করে এখানে 1 হয়, আর 1/10 থিটা মানে হচ্ছে কট থিটা। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণের বিষয়। ট্যান থিটা মানে হচ্ছে x, কট থিটা মানে হলো y, আর এই প্লাস 1 ডান পক্ষে এটাই দেয়া ছিল। তো এই আমাদের খ নম্বর প্রশ্নটা প্রমাণ হলো। এবার আসো গ নম্বর প্রশ্নটা দেখা যাক। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে x প্লাস জেড ইকুয়াল টু পি এবং x মাইনাস জেড ইকুয়াল টু কিউ হলে প্রমাণ করো যে p প্লাস কিউ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 পি কিউ ডিভাইডেড বাই p মাইনাস কিউ হোল স্কোয়ার। এখানে x প্লাস জেড আর x মাইনাস জেড, x আর জেড, x হচ্ছে ট্যান থিটা আর জেড হচ্ছে সাইন থিটা, এই দুটো মান ব্যবহার করে আমরা এই অঙ্কটা শুরু করছি। তো x প্লাস জেড ইকুয়াল টু পি প্রশ্নে দেয়া আছে, x মানে হচ্ছে ট্যান থিটা আর z মানে হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু পি। তাহলে এরকম একটা মান p এর একটা মান পাওয়া গেল। আর x মাইনাস জেড ইকুয়াল টু কিউ প্রশ্নে দেয়া আছে, x ট্যান থিটা আর z হচ্ছে সাইন থিটা, তাহলে ট্যান থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কিউ। এখন আসো বাম পাশে বাম পক্ষ p প্লাস কিউ হোল স্কোয়ার, p আর কিউ এর যে মান সেই মান দুটি আমরা বসিয়ে দিলাম। p মানে হচ্ছে ট্যান থিটা প্লাস সাইন থিটা, তারপরে এই প্লাস কিউ মানে হচ্ছে ট্যান থিটা মাইনাস সাইন থিটা। তো এখানকার এই প্লাস সাইন থিটা আর মাইনাস সাইন থিটা কেটে ট্যান আর ট্যান যোগ করে 2 ট্যান থিটা হয়, হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম। তো হোল স্কোয়ার করলে এখানে 2 এর স্কোয়ার করলে 4 আর ট্যান স্কোয়ার করলে ট্যান স্কোয়ার থিটা, তো 4 ট্যান স্কোয়ার থিটা। এটা বাম পাশের অংশ সমাধান করে এই 4 ট্যান স্কোয়ার থিটা পাওয়া গেল। এবার আসো আমরা ডান পাশের অংশটুকু হিসাব করি। ডান পাশের প্রশ্নে যা আছে যে 16 পি কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ হোল স্কোয়ার, এখানে আমরা পি আর কিউ এর যে মান পেয়েছিলাম সেই মানগুলো বসাই। পি মানে হচ্ছে ট্যান থিটা প্লাস সাইন থিটা আর কিউ মানে হচ্ছে ট্যান থিটা মাইনাস সাইন থিটা। নিচেও পি আর কিউ এর মান বসানো হলো, শুধু এখানে মান বসানোর সময় খেয়াল রাখবা যে কিউ এর আগে মাইনাস আছে, তাই কিউ এর ভেতরকার যে মান ট্যান থিটা মাইনাস সাইন থিটা কিউ এর মান, সেই ভেতরের মাইনাসটা মাইনাস মাইনাসে একবার এখানে প্লাস করে দিয়েছি। তাহলে এখানকার এই ট্যান থিটা আর ট্যান থিটা কেটে দুইটা সাইন থিটা থাকে, 2 সাইন থিটা হোল স্কোয়ার, আর উপরে এই a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রানুসারে গুণ করে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ ট্যান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়। নিচে এটা স্কোয়ার করলে 4 সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, আর উপরে এখান থেকে আমরা একটা ট্যান স্কোয়ার থিটা কমন নিব। এখন তোমরা ভাবতে পারো যে দুইটা পদকেই তো ট্যান স্কোয়ার দিয়ে ভাগ করা যায় না, তাহলে কিভাবে কমন নেব? কমন নেওয়া মানে তো ভাগ করা। ইচ্ছা করলে আমরা যে কোনো পদকে যে কোনো পদ দিয়ে ভাগ করতে পারি, হয়তো পূর্ণ সংখ্যা হবে না, ভগ্নাংশ হবে, ভাগ তো করতে পারি। তো এখানে আমরা আমাদের অঙ্কের প্রয়োজনে একটা ট্যান স্কোয়ার কমন নিলাম।
কমন নিলে ট্যান স্কোয়ার থেকে ট্যান স্কোয়ার কমন নিলে 1 হয়, ভাগ করে 1 হয়, মাইনাস, আর যে সাইন স্কোয়ার থেকে ট্যান স্কোয়ার কমন নিলে অর্থাৎ সাইন স্কোয়ারকে ট্যান স্কোয়ার দিয়ে ভাগ করলে সাইন বাই ট্যান, সাইন স্কোয়ার থিটা বাই ট্যান স্কোয়ার থিটা হলো। এখানে পরের লাইনে এই 1 মাইনাস এই সাইন স্কোয়ারটা রেখে ট্যান স্কোয়ারকে ভাঙলে আমরা সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার লিখতে পারি। তো সেটা আমি একবারে এখানে গুণ করে উল্টিয়ে দিলাম, কস ওপরে আর সাইন হচ্ছে নিচে, কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানকার এই সাইন স্কোয়ার থিটা কেটে 1 মাইনাস এই কস স্কোয়ার থিটা এটা এখানে বাকি থাকে, অবশিষ্ট থাকে। 1 মাইনাস কস স্কোয়ার থিটা সূত্রানুসারে সাইন স্কোয়ার থিটা হয়। এখন এই ওপর নিচ থেকে সাইন স্কোয়ার থিটা কেটে দিই, 4 আর 16 কেটে এখানে 4 4 16 4 লিখতে পারি, তাহলে 4 ট্যান স্কোয়ার থিটা এটা শেষ পর্যন্ত অবশিষ্ট থাকে। বাম পক্ষ হিসাব করে আমরা এই 4 ট্যান স্কোয়ার থিটাই পেয়েছিলাম। তো তাহলে এই বাম পক্ষ আর ডান পক্ষ দুটা সমান। তাহলে আমাদের এই গ নম্বর প্রশ্নটা প্রমাণ হলো। এবার আসলে আমরা 8 নম্বর প্রশ্ন দেখব। 8 নম্বর প্রশ্নের প্রথমে ক নম্বরটা সমাধান করি। ক নম্বর প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ট্যান আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু সেক আলফা ইন্টু কোসেক আলফা, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো এখানে বাম পক্ষ আছে হচ্ছে যে ট্যান আলফা প্লাস কট আলফা, এই ট্যানকে ভেঙে আমরা লিখতে পারি সাইন আলফা বাই কস আলফা, আর কটকে ভেঙে লিখতে পারি কস আলফা বাই সাইন আলফা। এরপরে লসাগু নিলাম, কস আর সাইন দুইটাই লসাগু। কস আলফা দিয়ে এই লসাগুকে ভাগ করলে একটা সাইন আলফা থাকে, সাইন আলফা উপরের লবের সাথে গুণ করে সাইন স্কোয়ার আলফা, মাঝখানে প্লাস সাইন দিয়ে ভাগ করে একটা কস আলফা থাকে, উপরের কসের সাথে গুণ করে কস স্কোয়ার আলফা। এখন সূত্রানুসারে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। নিচে লসাগু যা ছিল তাই থাকলো। এটাকে আমরা একটু এইভাবে করে ভেঙে লিখলাম 1 বাই কস আলফা ইন্টু 1 বাই সাইন আলফা। কোন অবস্থায় আছে, গুণ করলে আবার এই আগের মতোই হয়, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই কস আলফা মানে হচ্ছে যে সেক আলফা সূত্র, আর 1 বাই সাইন আলফা মানে হচ্ছে সূত্রানুসারে কোসেক আলফা। এটাই আমাদের ডান পক্ষ। তো 8-এর ক নম্বর প্রশ্নটা হলো। এবার খ নম্বর প্রশ্ন দেখব। খ নম্বর প্রশ্নের জন্য আমাদের প্রথমে উদ্দীপকটা দেখতে হবে। বলা হয়েছে যে 32 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো উদ্দীপকের এই অংশটাই এই আমাদের খ নম্বর প্রশ্নের সাথে সম্পর্কিত। তো পরের অংশটা আমি এখন পড়ছি না। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে খুঁটিটার ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, এটি খুঁটির পাতবিন্দু হতে কত দূরে ভূমি স্পর্শ করে। তো 32 মিটার একটা লম্বা খুঁটির কথা বলা হয়েছে যে যেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, যে অংশটা ভেঙে গেছে আর যে অংশটা না ভেঙে মাটিতে দাঁড়িয়ে রয়েছে সোজা, সেই অংশ দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা এমন একটা চিত্র এঁকে নিলাম, এই 32 মিটার লম্বা একটা খুঁটি এ বি, মনে করো যে এটা সি বিন্দুতে ভেঙে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে। তো তাহলে এই যে এই সি বিন্দুতে যে কোণ, এই দণ্ডায়মান অংশ আর এটা হচ্ছে ভাঙা অংশ, এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 30 ডিগ্রি। চিত্রের মতো একটা বিবরণ দিলাম। মনে করি যে এ বি ইজ ইকুয়াল টু 32 মিটার লম্বা একটা খুঁটি সি বিন্দুতে ভেঙে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করে। ভাঙা অংশটার অর্থাৎ এই যে এই অংশটা ভেঙে এই দিকে এসেছে, এটার উচ্চতা আমরা এইচ ধরে নিচ্ছি। তাহলে এটা আর এটা তো একই জিনিস, এইটাই ভেঙে এই অংশটা হয়েছে। তো এটা এইচ হলে এই অংশটাও এইচ, অর্থাৎ এসি আর সিডি দুইটাই হলো এইচ। তো ওপরের অংশটা যদি এইচ হয়, সম্পূর্ণ খুঁটিটা যেহেতু 32 মিটার, 32 থেকে এই এইচ বাদ দিয়ে এই দণ্ডায়মান অংশ বিসি, এটার মান হয় হচ্ছে 32 মাইনাস এইচ। তো ভাঙা অংশের দৈর্ঘ্য আমরা এইচ ধরেছি, এসি বা সিডি সেটাকে এইচ ধরা হয়েছে, আর খুঁটির পাদবিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব এটাকে আমরা এক্স ধরে নিলাম। এটার মানও বের করতে বলা হয়েছে, সেজন্য এখানে একটা
কি বলে চলক দিয়ে এটাকে ধরে নেওয়া হলো। এখন এই যে ভাঙা অংশ আর দণ্ডায়মান অংশের যে মধ্যবর্তী কোণ বিসিডি, বিসিডি এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি, আর বিসি মানে হচ্ছে এবি মাইনাস এসি, অর্থাৎ এই বিসি মানে হচ্ছে দণ্ডায়মান অংশ, সম্পূর্ণ খুঁটি থেকে এসি ওপরের অংশটুকু বাদ দিলে অর্থাৎ ভাঙা অংশটা বাদ দিয়ে আমরা দণ্ডায়মান অংশটার দৈর্ঘ্য পাই 32 মাইনাস এইচ মিটার। এখন বিসিডি ত্রিভুজ থেকে এই বিসিডি একটাই ত্রিভুজ আছে এখানে, এই ত্রিভুজ থেকে আমরা প্রথমে এইচ এর মান অর্থাৎ ভাঙা অংশের দৈর্ঘ্য বের করব, এইচ এর মান। এইচ যুক্ত এখানে যে দুইটা বাহু আছে, একটা হচ্ছে সিডি আর একটা হলো বিসি, কোনো বাহুর মানই এখানে সরাসরি দেওয়া নাই। তো আমরা এই দুইটা বাহুর মধ্যে সম্পর্ক নিব, কারণ এখানে যদিও দুইটার কোনোটার মানই সরাসরি দেয়া নাই, কিন্তু এখানে একটা সাংখ্যিক মান, একটা অংশ আংশিক সাংখ্যিক মান এখানে দেয়া আছে, এই কারণে এই দুইটা বাহুর মধ্যে আমরা এখানে সম্পর্ক নিব। এখন কোণটা যেহেতু এইখানে, এই কোণ সংলগ্ন বাহু এটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি বিবেচনা করতে হবে, আর এই সূক্ষ্মকোণের বিপরীত দিকের যে বাহুটা আছে এটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। তো তাহলে এই ভূমি আর এটা তাহলে অতিভুজ, ভূমি আর অতিভুজের মধ্যে হচ্ছে কসের সম্পর্ক, এই কারণে আমরা এখানে কসের সম্পর্ক নিয়ে অঙ্কটা করব। তো আমরা জানি কস মানে হচ্ছে ভূমি বা অতিভুজ, এই ক্ষেত্রে কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, cos 30 ইকুয়াল টু ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হলো সিডি। cos 30 মান √3/2, বিসি এর মান 32 মাইনাস এইচ, আর সিডি হচ্ছে এইচ। আর গুণন করি √3 এর সাথে এইচ গুণ করে √3h, আর এদিকে 2 এর সাথে গুণ করে 64 বিয়োগ 2h। যেহেতু আমরা এইচ এর মান বের করবো, এই জন্য এইচ যুক্ত পদগুলোকে এক পাশে নিয়ে আসি, √3h প্লাস এই মাইনাস 2hটা বাম পাশে এসে প্লাস হলো, ডান দিকে 64টা থাকলো। এখন এইখান থেকে আর এই 2h থেকে আমরা একটা h কমন নিয়ে √3 প্লাস 2 লিখতে পারি ইকুয়াল টু 64। তাহলে h ইজ ইকুয়াল টু এই √3 প্লাস 2 ডান পাশে এসে ভাগ 64 এর সাথে, এবং ভাগ করে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা ভাগ করলাম, ভাগ করে এখানে 17.15 পাওয়া যায়। এখানে দশমিকের পর আরও মান রয়েছে, তাই আমি 2 ঘর নিয়েছি, এখানে একটা প্রায় লিখে দিলাম। তাহলে এটা হচ্ছে ভাঙা অংশের দৈর্ঘ্য। এবারে যে খুঁটির গোড়া থেকে খুঁটিটা ভাঙা অংশ যেখানে ভূমি স্পর্শ করেছে সেই অংশের সেই বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটা বের করব, যেটাকে আমরা এখানে চিত্রে এক্স দিয়ে প্রকাশ করেছিলাম। এই যে চিত্রে এই বিডি অংশ এক্স, এটার মান বের করব। তো আমরা এইচ এর মান ইতিমধ্যে পেয়ে গিয়েছি। তো এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, আর এটা হচ্ছে অতিভুজ। লম্ব আর অতিভুজের মধ্যে সাইনের সম্পর্ক, এ কারণে আমরা এই ত্রিভুজ থেকে সাইনের অনুপাত নিয়ে দ্বিতীয় অংশের কাজটি করব। সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ অর্থাৎ বিডি বাই সিডি। সাইন 30 মান হচ্ছে হাফ, বিডি এক্স আর সিডি হচ্ছে এইচ। তো এখানে যদি আর গুণন করি, 2 এর সাথে এক্স গুণ করে 2x আর এইচ এর সাথে 1 গুণ করে এইচ। এইচ এর মান আমরা দশমিকে একটা মান বের করেছিলাম, কিন্তু এখানে সেই দশমিকের মানটা ব্যবহার না করে তার আগের যে এরকম একটা ভগ্নাংশ ছিল সেই ভগ্নাংশটা লিখলাম, কারণ দশমিকের মানটা তো এটা মানে একেবারে পুরোপুরি অ্যাকুরেট মান না। তো যদি এইভাবে করে লেখা হয় তাহলে পরবর্তী উত্তরটা বেশি নির্ভুল হওয়ার সম্ভাবনা, বেশি নির্ভুল হবে। তো এই কারণে এই জিনিসটা খেয়াল রাখবা তোমরা, যে যখন পরবর্তী কাজের জন্য কোনো মান, আগের কোনো মান ব্যবহার করতে হবে, তখন দশমিকের মানটা না নিয়ে যদি এরকম রুট ওভার বা ভগ্নাংশযুক্ত মান থাকে, সেই মানটা ব্যবহার করাই ভালো। তো এখানে এক্স এর মান এই 2টা ডান পাশে গিয়ে ভাগ, এরপর বাকি কাজটা ক্যালকুলেটরে তোমরা ভাগ করবে। এখানে 2 আর 64 কেটে 32 লিখতে পারো উপরে, 32কে তো এইভাবে কাটার তো প্রয়োজন নাই, যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতেই হবে। তো একবারে আমরা এটা ভাগ করে দিয়ে এক্স এর মান পাই 8.57। এখানেও আসন্ন মান নেওয়া হয়েছে 2 ঘর পর্যন্ত, এই জন্য এখানে একটা প্রায় লিখে দিলাম। তো তার মানে ভাঙা অংশের দৈর্ঘ্য হচ্ছে, যেটা আমরা আগের অংশে পেয়েছিলাম 17.15 মিটার প্রায়, আর পাদবিন্দু হতে
ভূমি স্পর্শ বিন্দুর দূরত্ব হচ্ছে 8.57 মিটার প্রায়। এই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মিনারের উচ্চতা কত। এবার আসো উদ্দীপকের যে দ্বিতীয় অংশ ছিল সেই দ্বিতীয় অংশটা দেখা যাক। বলা হয়েছে যে অপর একটা মিনারের পাদবিন্দু থেকে কিছু দূরে ভূতলস্থ একটা বিন্দুতে মিনারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই বিন্দু থেকে 20 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 45 ডিগ্রি হয়। তো সেই মিনারটার উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। এখানে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ, দুই রকম উন্নতি কোণ দেয়া আছে। আমরা একটা চিত্র আঁকলাম। মনে করো যে এই পি কিউটা হচ্ছে মিনার, এটার উচ্চতা আমরা এইচ দিয়ে প্রকাশ করলাম। ভূতলস্থ আর বিন্দুতে মিনারটার শীর্ষবিন্দুর উন্নতি কোণ পি আর কিউ, সেটা হচ্ছে 60 ডিগ্রি। আর এখান থেকে যদি আমরা 20 মিটার পিছিয়ে আসি এস বিন্দুতে, উন্নতি কোণ তখন হয়ে যায় হচ্ছে 45 ডিগ্রি। তো তাহলে এই আর থেকে এস পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে 20 মিটার, এই কোণ 45 ডিগ্রি, আর এই যে আর বিন্দুতে যে কোণটা সেটা হলো 60 ডিগ্রি। এখন চিত্রানুসারে একটা বিবরণ দিব। মনে করি যে ভূতলস্থ আর বিন্দুতে পি কিউ ইকুয়াল টু এইচ মিটার লম্বা মিনারের উন্নতি কোণ পি আর কিউ ইকুয়াল টু 60 ডিগ্রি। আর এস ইকুয়াল টু 20 মিটার পিছিয়ে এস বিন্দুতে উন্নতি কোণ হয় হচ্ছে পি এস কিউ ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন আমরা এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, একটা হচ্ছে পি আর কিউ আর একটা হলো পি এস কিউ। যে কোনো একটা অংশ নিয়ে আমরা হিসাব শুরু করতে পারি। এই অঙ্কটা দুই ধাপে করতে হয়, এই ধরনের অঙ্ক। তো প্রথমে যে কোনো একটা ত্রিভুজ নিয়ে তুমি হিসাব শুরু করতে পারো। আমি এখানে পি কিউ আর ত্রিভুজ নিয়ে প্রথম হিসাবটা শুরু করলাম। পি কিউ আর ত্রিভুজের মধ্যে কোণ হচ্ছে উন্নতি কোণ 60 ডিগ্রি আছে। তো এখানে এই যে পি কিউ আর এই ত্রিভুজটার আমাদের এইচ এর মানটা বের করা, এটা হচ্ছে উদ্দেশ্য। নিচের কিউ আর এই বাহুটার মান আমরা জানি না, কিন্তু এটার যে বর্ধিতাংশ আছে সেটার মান জানি। তো যার কারণে এই লম্বের সাথে ভূমির একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছি। অতিভুজের মান দেওয়াও নাই, বেরও করতে হবে না, এই জন্য অতিভুজ এই হিসাবের মধ্যে আনবো না। আমরা শুধু লম্ব আর ভূমি অর্থাৎ ট্যান এর অনুপাত নিয়ে অঙ্কটা করব। তো ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এক্ষেত্রে লম্ব হচ্ছে পি কিউ আর ভূমি হলো কিউ আর। লম্ব এইচ আর ভূমি কিউ আর, এটা ইচ্ছা করলে তোমরা এক্স দিয়ে প্রকাশ করতে পারো, আমি এখানে কিউ আর দিয়েই প্রকাশ করলাম। ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। এরপর যদি আর গুণন করা হয়, এইচ ইজ ইকুয়াল টু √3 কিউ আর এর সাথে গুণ হয়ে √3 ইন্টু কিউ আর। একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম। এরপর যে আরেকটা সমকোণী ত্রিভুজের কথা বলেছিলাম, সেই সমকোণী ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ পি কিউ এস, সেখান থেকে আমরা লিখতে পারি এই ক্ষেত্রে কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। এখানেও ট্যানের মান, কারণ লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। পি কিউ বাই কিউ এস, পি কিউ হচ্ছে এইচ মিনারের উচ্চতা, আর কিউ এস মানে হচ্ছে 20 প্লাস কিউ আর। তোমরা একটু চিত্রের দিকে খেয়াল করো, কিউ এস 20 প্লাস কিউ আর এর সমান হয়। তো এবার আবার যদি আর গুণন করি, 1 এর সাথে এই 20 প্লাস কিউ আর গুণ হয়ে 20 প্লাস কিউ আর, আর এইচ এখানে নিচে কিছু নাই মানে 1 এর সাথে এইচ গুণ করে এইচ। তাহলে কিউ আর ইজ ইকুয়াল টু এই 20 ডান পাশে নিয়ে সেটা -20 হয়। তো কিউ আর এর মান আমরা পেলাম হচ্ছে এইচ -20। এবার 1 নম্বর সমীকরণে ছিল যে এইচ ইজ ইকুয়াল টু √3 কিউ আর এর স্থলে এইচ -20 সেই মানটা বসিয়ে দিলাম। এবার গুণ করো, √3 ইন্টু এইচ, √3h মাইনাস 20 √3। যেহেতু আমরা এইচ এর মান বের করবো, এইচ যুক্ত পদ দুটোকে এক পাশে নিব। এখন দেখো এই √3h যদি আমরা বাম পাশে আনি, এইচ মানে হলো 1h আর √3 এর মান 1.73, মানে 1 এর থেকে বড়। তো 1 থেকে 1.73 এটা মাইনাস করলে একটা মাইনাস চলে আসবে। তো সেই মাইনাসের ঝামেলাটা অ্যাভয়েড করার জন্য আমরা এই এইচটাকে ডান পাশে নিচ্ছি, অর্থাৎ √3h মাইনাস এইচ, আর এই পদটা ঋণাত্মক, এটাকে বাম পাশে নিয়ে আসলে সেটা অর্থাৎ সাইড চেঞ্জ করলে এটা ধনাত্মক হয়ে যায়। তো আমি সেই কাজটা করেছি এবং সেটা আবার উল্টো করে এইচ যুক্ত পদগুলোকে বাম পাশে লিখেছি। ইচ্ছা করলে মাঝখানে তোমরা আরও একটা লাইন করে নিতে পারো, এইচ যুক্ত পদগুলোকে সব ডান পাশে নিয়ে
এই শুধু সংখ্যা যেটা আছে সেটাকে বাম পাশে এনে একটা লাইন মাঝখানে করতে পারো, আমি সেটা করি নাই। তো এখানে এইচ যুক্ত পদ দুইটা এক পাশে এনে এখান থেকে এইচ কমন নেওয়া হলো, তাহলে √3 - 1 থাকে, আর 20√3 আরেক পাশে আছে। সবশেষে এখানে এইচ এর মান √3 - 1টাকে ডান পাশে নিয়ে ভাগ করে দিয়ে ক্যালকুলেটরে ভাগ করলাম, এইচ এর মান আসে 47.32, প্রায় আসন্ন মান লেখা হয়েছে তাই এখানে একটা প্রায় লিখে দিলাম। তো তার মানে মিনারের উচ্চতা হচ্ছে 47.32 মিটার প্রায়। এই 8 নম্বর অঙ্কের গ এখানেই শেষ হচ্ছে। পরবর্তী প্রশ্নটা দেখব 9 নম্বর পরিমিতির অঙ্ক। বলা হয়েছে একটা লোহার পাইপের ভেতরে এবং বাইরের ব্যাসার্ধ যথাক্রমে 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা 6 মিটার। উদ্দীপকের আরও একটা অংশ আছে যে একটা সামান্তরিক আকৃতির জমির সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 45 মিটার এবং 39 মিটার, জমিটার ক্ষুদ্র কর্ণের দৈর্ঘ্য 42 মিটার। এখন এখানকার ক নম্বর প্রশ্নে একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া আছে, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তো ত্রিভুজের বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ নিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটাই সূত্র আছে, হাফ AB sin থিটা। সেই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে। ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য আমরা A আর B দিয়ে প্রকাশ করে নিলাম। A হচ্ছে 12 সেন্টিমিটার, B হলো 14 সেন্টিমিটার, আর এদের অন্তর্ভুক্ত কোণ সেটাকে থিটা দিয়ে প্রকাশ করলাম। থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। এখন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সূত্র জানি, হাফ AB sin থিটা। A, B এবং থিটা এর মান বসানো হলো, তারপর বাকিটা হিসাবের কাজ। এখানে 2 আর 12 কেটে আমরা 6 লিখতে পারি, 6 × 14, আর sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এরপর বাকিটা ক্যালকুলেটরে করতে পারো, ইচ্ছা করলে তোমরা এটা মুখে মুখে হিসাব করে ফেলতে পারো। 2 এর সাথে এই যে কোনো একটা সংখ্যা এখানে কেটে দাও, তারপর বাকিটা গুণ করে 42 হয়, তার সাথে এই √3টা এখানে গুণ অবস্থায় রেখে দিলাম। ইচ্ছা করলে তোমরা দশমিকের মানও বের করতে পারো। এরপর খ নম্বর প্রশ্নে ওই পাইপের যে অঙ্কটা ছিল, খ নম্বর প্রশ্নে সেই লোহার পাইপের ওজন নির্ণয় করতে বলা হয়েছে, যেখানে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। তোমরা যারা নিয়মিত অঙ্ক করো তোমরা অঙ্কটা দেখেই চিনতে পারছো, খুবই সহজ একটা অঙ্ক, হ্যাঁ, এবং খুবই পরিচিত একটা অঙ্ক। অনেকবার এটা বোর্ডের পরীক্ষায় অনেকবার এসেছে, তো সবসময়ের জন্যই এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে উদ্দীপকে পাইপের ভেতরের ব্যাসার্ধ আর বাইরের ব্যাসার্ধ দেয়া ছিল। দুইটা ব্যাসার্ধকে আমি আর ক্যাপিটাল আর দুইভাবে প্রকাশ করেছি। উচ্চতা দেয়া ছিল হচ্ছে 6 মিটার। তো আমরা একরকম একক বানিয়ে তারপরে হিসাব করব, কারণ একক ভিন্ন রকম হলে হিসাব করা সম্ভব না। তো এই মিটারটাকে আমরা সেন্টিমিটার বানিয়ে নিচ্ছি, কারণ পরবর্তীতে যখন লোহার আয়তন বের করব, আর লোহার আয়তনের সাথে যে ওজনের সম্পর্কটা দেয়া আছে সেখানে ঘন সেন্টিমিটারের সাথে ওজনের সম্পর্ক দেয়া আছে, এই জন্য সেন্টিমিটারে বানিয়েই আমাদের হিসাবটা করতে হবে। তো 6 মিটার 100 দিয়ে গুণ করলে এটা মিটারকে 100 দিয়ে গুণ করে সেন্টিমিটার হয়, 6 আর 100 গুণ করে 600 সেন্টিমিটার। এখন বাইরের ব্যাসার্ধ দিয়ে বাইরের আয়তন আর হচ্ছে ভেতরের ব্যাসার্ধ দিয়ে ভেতরের আয়তন বের করব। পাইপের বাইরের আয়তন থেকে যদি ভেতরের আয়তনটা আমরা বিয়োগ করি, তাহলেই পাইপের লোহার যে আয়তনটুকু আছে সেই আয়তনটা আমরা পাবো। তো পাইপের বাইরের আয়তন হচ্ছে পাই এই ক্যাপিটাল R স্কয়ার ইন্টু H, আর পাইপের ভেতরের আয়তন পাই স্মল r স্কয়ার H। তো হিসাবটা আমরা এখানে মান বসিয়ে হিসাব ইচ্ছা করলে করতে পারতাম, করলাম না। পরবর্তীতে লোহার আয়তন যখন বের করব, বাইরের আয়তন থেকে ভেতরের আয়তন একবারে আমরা হিসাবটা করব, তাহলে কিছুটা সুবিধা পাওয়া যাবে। তো লোহার আয়তন হচ্ছে বাইরের যে আয়তন পাই r স্কয়ার H ক্যাপিটাল R, এখান থেকে পাই r স্কয়ার H মাইনাস পাই আর H দুইটা পদের মধ্যেই আছে, তো পাই H কমন নিলে এখানে এই ক্যাপিটাল R স্কয়ার মাইনাস R স্কয়ার হয়। তো এইভাবে করে এখন মান বসাবো, মান বসিয়ে এখন হিসাব করব। তাহলে এখানে এই যে দুইবার যে হিসাব করতে হতো, প্রথমে যদি এগুলোতে মান বসিয়ে দিতাম তাহলে দুইবার হিসাব করতে হতো, এখন সেটা আমরা একবারে হিসাব করতে পারি। পাই H এর মান বসানো হলো,
আর স্কোয়ার, ক্যাপিটাল আর এর মান হচ্ছে 6, স্মল আর হলো 4, মান বসিয়ে 6 স্কোয়ার 36, 4 স্কোয়ার হলো 16, মাইনাস করলে 20 হয়। তার সাথে এই সম্পূর্ণ অংশটা গুণ করে 37,699.2 ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব এই হচ্ছে যে লোহার আয়তন পাওয়া গেল। এখন আমাদের বের করতে বলেছে লোহার ওজন। প্রশ্নে বলা আছে যে 1 সেন্টিমিটার কিউব বা 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম। এখন আমরা যে আয়তনটা বের করেছি 37,699.2 সেন্টিমিটার কিউব, এই পরিমাণ লোহার ওজন এর সাথে এই 7.2 গুণ করে যা আসে গ্রাম। এই গ্রামের সংখ্যাটা অনেক বড় বিধায় এটাকে আমরা কেজিতে রূপান্তর করব, আর তার জন্য 1000 দিয়ে ভাগ, কারণ 1000 গ্রামে 1 কেজি। তো 1000 দিয়ে ভাগ করাটা খুব সহজ। এরকম 10 বা 10-এর যেগুলো গুণিতক সে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করলে একের পরে যে কটা শূন্য থাকে দশমিক বিন্দুটাকে জাস্ট সেই কয় ঘর বাম দিকে নিয়ে আসলেই ভাগ হয়ে যায়। তো এখানে 3টা দশমিক, 3টা শূন্য, দশমিকটাকে 1 2 3 3 ঘর আগে যদি বসিয়ে দেই 271 পর, তাহলে আমাদের ভাগফল পাওয়া যায় 271.4342 আমরা এখানে 3 ঘর পর্যন্ত লিখেছি। দশমিকের পর এতগুলো ঘর লেখার কোনো প্রয়োজন নেই, একটা প্রায় লিখে দিলাম। এই এত কেজি, এই হচ্ছে ওই পাইপের লোহার ওজন। এরপর পরের প্রশ্নটা দেখব। এই ত্রিকোণমিতি পরিমিতি অংশের শেষ প্রশ্ন এটি, 9-এর গ। বলা হয়েছে যে বৃহত্তম সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করো। এখানে উদ্দীপকে যে তথ্য দেয়া ছিল, একটা সামান্তরিক আকৃতির জমির সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 45 মিটার আর হচ্ছে 39 মিটার, আর জমিটার ক্ষুদ্র কর্ণের দৈর্ঘ্য 42 মিটার। সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু আর ছোট একটা কর্ণ দেয়া আছে। সেই সামান্তরিকটার যে বৃহত্তর সমান্তরাল বাহু দুইটা আছে, সেই বৃহত্তর বাহু দুইটার মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, সেই দূরত্ব বের করতে বলা হয়েছে। আমরা একটা সামান্তরিক এঁকে নিব। এই যে ধরো এ বি সি ডি, এই হচ্ছে সামান্তরিকটা। তো এই সামান্তরিকের সন্নিহিত বাহু এই এ বি বাহু আর এডি বাহু 45 আর হচ্ছে 39 মিটার প্রশ্নে দেয়া আছে। আর ক্ষুদ্রতর কর্ণ এই যে বিডি, এসি আর একটা কর্ণ, কিন্তু এটা চিত্র দেখে বোঝা যাচ্ছে যে বিডি কর্ণটাই ছোট, সেই কারণে বিডি কর্ণের মান হচ্ছে 42 মিটার। আর এই ডি বিন্দু থেকে যদি আমরা একটা লম্ব আঁকি ডিই, তাহলে এটাই হচ্ছে এই যে বড় বাহু দুইটার মধ্যবর্তী লম্ব দূরত্ব। এটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, তা এটাকে আমরা এইচ ধরে নিচ্ছি। এই এইচ এর মানটাই বের করতে হবে। এখন দেখো এখানে এই কর্ণ দিয়ে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য আমরা জানি, একটা 39 মিটার, একটা 42 মিটার আর একটা 45 মিটার। তো একটা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য জানা থাকলে অর্ধপরিসীমার একটা সূত্র আছে এস, অর্ধপরিসীমা এস, সেই সূত্র ব্যবহার করে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারি। আবার ত্রিভুজের ক্ষেত্রফলের যে আমরা সাধারণ সূত্র জানি একটা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। উচ্চতা যেহেতু বের করতে হবে, এই জন্য উচ্চতা যুক্ত যে সূত্রটা আছে সেই সূত্র এখানে ব্যবহার করব। তো প্রথমে আমরা এই অর্ধপরিসীমার সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল বের করব। সেই ক্ষেত্রফলের সাথে আবার হাফ গুণ ভূমি গুণ উচ্চতার তুলনা করে উচ্চতার মানটা পাবো। তো চিত্র এঁকেছি, চিত্রে একটু বিবরণ দিতে হবে। মনে করলাম যে এবিসিডি একটা সামান্তরিক, যার এবি বাহু হচ্ছে 45 মিটার, এডি বাহু 39 মিটার এবং ক্ষুদ্র কর্ণ বিডি ইকুয়াল টু 42 মিটার। বৃহত্তম সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব ডিই ইকুয়াল টু এইচ, এটা ধরে নেওয়া হচ্ছে। তাহলে ত্রিভুজ এবিডি এর যে বাহুগুলো, 3 বাহুর দৈর্ঘ্য আমি চিত্রে যেটা দেখালাম, সেই বাহুগুলোকে এ বি সি দিয়ে প্রকাশ করে নিলাম, তাহলে আমাদের সূত্র প্রয়োগ করতে সুবিধা হবে। এই এবি বাহু এটা হচ্ছে 45 মিটার, বিডি হলো 42 আর এডি হলো 39, এগুলোকে আমরা এ বি সি দিয়ে প্রকাশ করে নিলাম। এখন এবিডি ত্রিভুজের অর্ধপরিসীমা, যাকে এস দিয়ে প্রকাশ করা হয়। এ প্লাস বি প্লাস সি হচ্ছে পরিসীমা, তাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধপরিসীমা হয়। 3 বাহুর যোগফল তার অর্ধেক। তো এটা মানগুলো বসিয়ে এ বি সি এর যে মানগুলো বসিয়ে তারপরে 2 দিয়ে ভাগ, এটা আমি একবারে হিসাব করে দিয়েছি 63, অর্থাৎ অর্ধপরিসীমা হচ্ছে 63 মিটার।
এখন অর্ধপরিসীমার সূত্র ব্যবহার করে আমরা ক্ষেত্রফল লিখতে পারি। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, এই যে অর্ধপরিসীমার মাধ্যমে যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। বাম দিকে এই ত্রিভুজের ক্ষেত্রফলের জায়গাতে আমরা আরো একভাবে ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, সেই সূত্রটাও লিখলাম। একই সাথে ডান পাশের অংশ একটা সমীকরণ গঠিত হয়ে গেল। এই সমীকরণ সমাধান করে আমরা এখান থেকে ওই সমান্তরাল বাহু দুইটার যে বড় বাহু দুইটা, সে তাদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব যেটা বের করতে বলেছে, ডিই এর মান, সেই মানটা আমরা এখানে পেয়ে যাব। ডিই, এটাকে এইচ দিয়ে প্রকাশ করেছি আমরা। আর এবি হচ্ছে ত্রিভুজের ভূমি, যার মান 45 মিটার। ডান দিকে এখানে এস এবং এবিসি মান বসিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে ব্র্যাকেটের মধ্যে যে বিয়োগগুলো আছে সেই বিয়োগগুলো করা হয়েছে। এগুলো গুণ করে যদি বর্গমূল করা হয় তাহলে 756 হয়। আর বাম দিকে এই হাফ ইন্টু 45 ইজ ইকুয়াল টু 22.5, আর এই এইচ গুণ অবস্থায় আছে। সবশেষে এখানে 22.5 এইচ এর সাথে গুণ অবস্থায়, এই এইচ 22.5 ডান পাশে নিয়ে গিয়ে ভাগ করে দিলাম। ভাগ করলে এইচ এর মান হয় 33.6। অর্থাৎ বৃহত্তর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে এই 33.6 মিটার।